প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ কে মঞ্জু, প্রভাষক জীববিজ্ঞান, এমএএইচ আরিফ কলেজ। আমি আজকে যে ক্লাসটি নিব সেটি মূলত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ঠিক তারপর থেকে অর্থাৎ দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা থেকে আমরা আলোচনা শুরু করব। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমরা জানি যে এই দ্বিতীয় সূত্রটি একটি ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড মানে আমরা এর আগে ব্যাখ্যাগুলো পড়িয়েছিলাম। ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন করা হয় তাহলে সেটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এটি একটি ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি আমরা যদি লক্ষ্য করি, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এখন আমরা জানি যে মেন্ডেল যেই গাছ নিয়ে গবেষণা করেছিলেন সেই গাছটি হচ্ছে মটরশুঁটি গাছ। মটরশুঁটি গাছ, এই মটরশুঁটি গাছের সায়েন্টিফিক নেম ছিল পিসাম স্যাটিভাম। পিসাম স্যাটিভাম মটরশুঁটি গাছের সায়েন্টিফিক নেম। তিনি এই মটরশুঁটি গাছে 7 জোড়া ক্রোমোজোম ছিল এবং এই 7 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোমে মানে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য ছিল আর বিপরীত বৈশিষ্ট্য ছিল। এই 7 জোড়া ক্রোমোজোমে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, যার জন্য মেন্ডেলের গবেষণা করাটা সহজ হয়ে গেছে। এবং মেন্ডেল যে জাতগুলো নিয়ে গবেষণা করেছিলেন সেগুলো ছিল বিশুদ্ধ অর্থাৎ হোমোজাইগাস। তো আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যার জন্য আমরা দেখি মেন্ডেলের এখানে যেই ব্যাখ্যার উপরে তিনি তার দ্বিতীয় সূত্রটি দিয়েছিলেন সেটি হচ্ছে মটরশুঁটির গোলাকার এবং কুঞ্চিত, এই হলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আরেক জোড়া হলো হলুদ এবং সবুজ, এই হলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এই এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে তিনি ক্রস ঘটিয়ে তারপরে তিনি তার দ্বিতীয় সূত্রের যেই ব্যাখ্যা বা সূত্রটি লিখেছিলেন সেই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন। মেন্ডেল গোলাকারের জন্য ডাইজিন ক্যাপিটাল আর ধরেছেন, রাউন্ড থেকে এই ক্যাপিটাল আরটা আসছে, আর কুঞ্চিতর জন্য এখানে তিনি এটাকে স্মল আর ধরেছেন। এবং এই ক্যাপিটাল আর স্মল আর এর উপরে প্রকট, এখানে ক্যাপিটাল আর এটা হচ্ছে প্রকট জিন আর স্মল আর এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। আমরা জানি যে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন পাশাপাশি অবস্থান করলে যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলা হয়, আর যেটার বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটা হলো প্রচ্ছন্ন জিন। যেমন ক্যাপিটাল আর স্মল আর একসাথে থাকলে এই ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্য প্রকাশিত হবে অর্থাৎ গোলাকার হবে। তাহলে স্মল আর এর বৈশিষ্ট্য এখানে প্রকাশিত হয়নি, এজন্য এটা প্রচ্ছন্ন জিন। আর হলুদের জন্য ডাইজিন তিনি ধরেছেন ক্যাপিটাল ওয়াই, আর সবুজের জন্য ইয়েলো থেকে ওয়াই আসছে, আর সবুজের জন্য ধরেছেন তিনি স্মল ওয়াই। এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপরে প্রকট, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই যদি একসাথে থাকে তাহলে বৈশিষ্ট্য প্রকাশ পাবে হলুদ, বৈশিষ্ট্য প্রকাশিত হবে হলুদ। তাহলে এই যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে তিনি ক্রস ঘটিয়েছেন। আমরা এখন সেই ক্রসটি দেখে তারপরে তার সূত্রটা আমরা ক্রস থেকে আমরা সূত্রটা দেখাবো। প্যারেন্টস 1, পিতা মাতা। ফিনোটাইপ তিনি ধরেছেন গোলাকার, গোল আর হচ্ছে হলুদ, এই দুইটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর এখানে ধরেছেন কুঞ্চিত, সবুজ, এই দুইটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এগুলোর জিনোটাইপ তিনি যেহেতু বিশুদ্ধ জাত নিয়ে কাজ করেছিলেন, দুইটা ক্যাপিটাল আর এবং হলুদের জন্য দুইটা ক্যাপিটাল ওয়াই, আর এখানে দুইটা স্মল আর এবং দুইটা স্মল ওয়াই, এই জাতটা নিয়ে তিনি
গবেষণা করেছিলেন। তাহলে এটাও বিশুদ্ধ জাত, এটাও বিশুদ্ধ জাত। আর এখানে আমরা গ্যামেট পাবো কি? তাহলে গ্যামেট পাবো, দেখো দুইটা ক্যাপিটাল আর এর জন্য আমরা একটা ক্যাপিটাল আর লিখতে পারি, দুইটা ক্যাপিটাল ওয়াই এর জন্য একটা ক্যাপিটাল ওয়াই। এখানে যে 4 ধরনের গ্যামেট পাবো সবগুলো একই রকম হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আর এখানে যেগুলো পাবো দুইটা স্মল আর এর জন্য একটা স্মল আর দুইটা স্মল ওয়াই এর জন্য একটা স্মল ওয়াই লিখতে পারি। এখানে আমরা যতগুলো গ্যামেট পাবো সবগুলো পাবো হচ্ছে স্মল আর স্মল ওয়াই। তাহলে এই গ্যামেটগুলোর মধ্যে যখন এখানে নিষেক ঘটলে তখন এখানে দেখা যাবে যে আমরা প্রথম বংশধরে যে জীবটা পাবো সেটা হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখন দেখো আমরা জানি যে ক্যাপিটাল আর স্মল আর এর উপর প্রকট, তাহলে এখানে গোলাকার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপর প্রকট, তাহলে এখানে হলুদ বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তারপরে এই F1 জেনারেশনের সদস্যরাই পরবর্তীতে P2 জেনারেশন হবে। এরাই পরবর্তীতে কি হবে? প্যারেন্টস 2। তাহলে এখানে প্যারেন্টস 2-তে পিতা মাতা। এখানে দেখো যে ফিনোটাইপ কি হবে? সবগুলোই গোলাকার হলুদ, সবগুলোই গোলাকার হলুদ। আর জিনোটাইপ কি পাওয়া যাবে? এই জিনোটাইপটাই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। কারণ এখানে পুরুষ এবং মহিলা সকল যে উদ্ভিদগুলো আছে, ঠিক আছে, সবগুলোর জিনোটাইপ একই। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপরে এখানে আমরা কি গ্যামেট পাবো? গ্যামেট পাবো হচ্ছে এই ক্যাপিটাল আর এর সাথে একবার ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটা গ্যামেট, ক্যাপিটাল আর এর সাথে একবার স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর এর সাথে একবার ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে একবার ক্যাপিটাল ওয়াই, আবার স্মল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে স্মল ওয়াই। এই 4 ধরনের গ্যামেট আমরা এখান থেকে পাবো। একইভাবে এটা থেকেও এই সেম 4 ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এখান থেকেও আমরা এই 4 ধরনের গ্যামেট পাবো। তাহলে পুরুষ এবং স্ত্রী উদ্ভিদের গ্যামেটগুলো কি এখানে সেম, কারণ তাদের জিনোটাইপও সেম। এখন আমরা আসি এইটা থেকে আমরা ম্যান্ডেলের সূত্রটা আমরা আগে ব্যাখ্যা করি। ম্যান্ডেল কি বলছেন? 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে। তাহলে দেখো এখানে যে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, গোল, কুঞ্চিত, হলুদ, সবুজ। তাহলে এই 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে সংকর জীবে, যে F1 প্রজন্ম, এটা হলো সংকর জীব, সংকর জীব। এই সংকর জীবে সবগুলো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেখানে সব প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে দেখো 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে সংকর জীবে সবগুলো প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। দেখো গোল প্রকট এবং হলুদ প্রকট, এখানে প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হয়েছে। তারপরে বলছে কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে, জোড় মানে এই যে আর এর জোড়, দেখো এই যে ক্যাপিটাল আর স্মল আর এটা একটা জোড়, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা একটা জোড়। তাহলে বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে, দেখো এই যে ক্যাপিটাল আর তার জোড় ভেঙে সে ক্যাপিটাল ওয়াই এ চলে গেছে, দেখছো, ভিন্ন গ্যামেটে চলে গেছে। আবার এই ক্যাপিটাল আর জোড় ভেঙে এই যে স্মল ওয়াইতে চলে গেছে, ভিন্ন গ্যামেটে প্রবেশ করছে। আবার স্মল আর জোড় ভেঙে ক্যাপিটাল ওয়াই এর সাথে চলে গেছে, স্মল আর জোড় ভেঙে স্মল ওয়াই এর সাথে চলে গেছে। তার মানে কি বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। এটাই হলো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে কি, যে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে সংকর জীবে সবগুলো প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে এবং কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তাহলে এটা ছিল ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। এখন এটা অনুযায়ী যদি আমরা এই যে এটার F1 জেনারেশন এখানে এইভাবে আমরা এর আগেটা যেভাবে দেখাইছি ওইভাবে দেখানো সম্ভব হবে না, এটাকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো। তাহলে দেখো এই যে F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখানো হলো। এখানে চেকার বোর্ডটা তৈরি করতে হবে আমাদেরকে। চেকার বোর্ডটা আমরা কিভাবে তৈরি করব? চেকার বোর্ডটা তৈরি করব
এই এভাবে দেওয়ার পরে প্রথমে এইখানে মাঝ বরাবর আমরা ভাগ করব, তারপরে আবার ভাগ করব মাঝ বরাবর, এখানেও একইভাবে আবার মাঝ বরাবর ভাগ করব। তাহলে 4টা পেয়ে গেলাম। তারপরে এই জায়গায়ও মাঝ বরাবর এভাবে ভাগ করব, তারপরে আবার এখানে মাঝ বরাবর ভাগ করব, তারপরে এই জায়গায়ও মাঝ বরাবর ভাগ করব। এগুলো স্কেল দিয়ে করবা, সুন্দর হবে। আর এই জায়গায় এইভাবে দাগ দিব। দাগ দেওয়ার পরে এখানে আমরা এই পুরুষ চিহ্নটা দিলাম আর এই জায়গায় স্ত্রী চিহ্নটা দিলাম, ঠিক আছে। তাহলে পুরুষের গ্যামেটগুলো কোথায় বসবে? এই জায়গায় বসবে। পুরুষের গ্যামেট কি ছিল? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এখন এই স্ত্রী উদ্ভিদের গ্যামেটগুলো এখানে বসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, তারপরে স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এভাবে আমাদের গ্যামেটগুলো এখানে বসাতে হবে। এখন দেখো গ্যামেটগুলো বসানোর পরে আমরা এগুলোর সাথে ক্রস করবো। এই যে দেখো, এটার সাথে এটা করলে কি হবে? এটার সাথে এটা করলে এখানে আসবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে এটাও ক্যাপিটাল আরও আছে, ক্যাপিটাল ওয়াই আছে। তাহলে এটা কি? গোলাকার। আমরা সংক্ষেপে লিখবো গোলাকার হলুদ। গোলাকার, দুইটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হলো। আর এখানে যে ক্যাপিটাল আর এটার সাথে, এই যে এটার সাথে আবার এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এখানে, আর এখানে স্মল ওয়াই স্মল। তাহলে এটাও কি হবে? গোলাকার হবে। আর এই যে একটা ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে কি হলুদ হবে? গোলাকার হলুদ বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তারপর দেখো এখানে ক্যাপিটাল আর এটার সাথে করলে স্মল আর ক্যাপিটাল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানেও ক্যাপিটাল ওয়াই। তাহলে এটাও কি হবে? গোলাকার হলুদ। তারপরে এটার সাথে যদি আমরা এটা করি ক্যাপিটাল আর স্মল আর এখানে আছে ক্যাপিটাল ওয়াই আর এখানে আছে স্মল ওয়াই। এখানে ক্যাপিটাল আর আছে গোলাকার, ক্যাপিটাল ওয়াই আছে হলুদ হবে। তারপর দেখো এটার সাথে এটা করলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এটাও হবে গোলাকার হলুদ। এটার সাথে যদি আমরা এটা করি ক্যাপিটাল আর স্মল ওয়াই, এখানে দেখো গোলাকার আছে আর দেখো দুইটাই স্মল ওয়াই, তার মানে কি? সবুজ। তাহলে এটা হলো গোলাকার সবুজ। তারপর দেখো এখানে এই ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল আর এখানে আছে ক্যাপিটাল ওয়াই আর এই জায়গায় আছে স্মল ওয়াই। তাহলে এখানে ক্যাপিটাল আর আছে, তাহলে গোলাকার, ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, গোলাকার হলুদ। তারপরে এটার সাথে আমরা এটা যদি ক্রস করি ক্যাপিটাল আর স্মল আর হলো দুইটাই স্মল ওয়াই, তাহলে দেখো ক্যাপিটাল আর আছে তাহলে গোলাকার, আর ক্যাপিটাল ওয়াই নাই তাহলে কি? সবুজ। তাহলে এটা গোলাকার সবুজ হবে। তারপরে দেখো এটার সাথে আমরা যদি এটা ক্রস করি ক্যাপিটাল আর, এই যে এটার সাথে এটা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, তাহলে এটা কি হবে? গোলাকার হলুদ। তারপরে এখানে ক্যাপিটাল আর, এই যে এখানে আছে স্মল আর এখানে আছে ক্যাপিটাল ওয়াই, এখানে আছে স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে ক্যাপিটাল আরও আছে, তাহলে গোলাকার, ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, গোলাকার হলুদ। এখানে দেখো এখানে এটা স্মল আর, এটাও স্মল আর আর এখানে হলো ক্যাপিটাল ওয়াই, তাহলে স্মল আর আছে, এটা হলো কুঞ্চিত। আর যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, তাহলে কুঞ্চিত হলুদ। তারপর দেখো এইটা স্মল আর, এখানেও স্মল আর আর এখানে ক্যাপিটাল ওয়াই আর এই জায়গায় হলো স্মল ওয়াই, তাহলে এটা কি? এটাও কুঞ্চিত, যেহেতু ক্যাপিটাল আর নাই, আর এখানে যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে তাহলে হলুদ, কুঞ্চিত হলুদ। তারপরে এটার সাথে যদি এটা ক্রস করি দেখো ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এটা কি হবে? গোলাকার হলুদ। ক্যাপিটাল ওয়াইও আছে, ক্যাপিটাল আরও আছে, ক্যাপিটাল আর থাকলে গোলাকার, ক্যাপিটাল ওয়াই থাকলে হলুদ। তারপরে এখানে দেখো এই ক্যাপিটাল আর হচ্ছে স্মল আর এখানে দুইটাই স্মল ওয়াই, তাহলে গোলাকার। আর এখানে হলো যেহেতু ক্যাপিটাল ওয়াই নাই তাহলে সবুজ, গোলাকার সবুজ। তারপর দেখো এটার সাথে আমরা যদি এটা ক্রস করি স্মল আর এখানে আছে ক্যাপিটাল ওয়াই আর এই জায়গায় হলো স্মল ওয়াই, তাহলে এটা হলো কুঞ্চিত আর যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে তাহলে কি? হলুদ, কুঞ্চিত হলুদ। আর শেষেরটা দেখো স্মল আর স্মল ওয়াই, তাহলে এখানে দুইটাই স্মল আর, তাহলে এটা হলো কুঞ্চিত। আর যেহেতু এখানে ক্যাপিটাল ওয়াই নাই, দুইটাই স্মল ওয়াই, তাহলে এটা হলো সবুজ, কুঞ্চিত সবুজ। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এই গোলাকার সবুজ পেলাম কয়টা? দেখো গোলাকার সবুজ পাইলাম 1 2 3টা।
আর কুঞ্চিত হলুদ পাইলাম কয়টা? কুঞ্চিত হলুদ পাইলাম দেখো এখানে, এই যে একটা, দুইটা, আর হলো তিনটা, ঠিক আছে। আর এই একটা পাইলাম হচ্ছে কুঞ্চিত সবুজ, একটা পেলাম কুঞ্চিত সবুজ। আর এই যে 1 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাইলাম হলো গোলাকার হলুদ। তাহলে গোলাকার হলুদ পেলাম 9টি। তারপরে গোলাকার সবুজ পেলাম 3টি। তারপরে হচ্ছে কুঞ্চিত হলুদ পেলাম 3টি, আর কুঞ্চিত সবুজ পেলাম 1টি। তাহলে আমাদের এই দ্বিতীয় সূত্রের অনুপাতটা দাঁড়াচ্ছে কি? দ্বিতীয় সূত্রের অনুপাতটা দাঁড়াচ্ছে 9:3:3:1। এই ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হবে 9:3:3:1। তাহলে দেখো এই ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে সংকর জীবে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোর ভেঙে স্বাধীন ও স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন জনন কোষে বা গ্যামেটে প্রবেশ করবে। এই জন্য ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এর আগের দিন প্রথম সূত্রের ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা এখন ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথমে যেটা আছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। ডমিনেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, এটা ম্যান্ডেলের সূত্র যে অনুপাত 3:1, এটার ব্যতিক্রম অনুপাত হচ্ছে 1:2:1। এই অনুপাতটি প্রকাশিত হয়। আর এই ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা যে জিনের কারণে হয়, এই জিনটাকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট জিন। এই ইন্টারমিডিয়েট জিনের কারণে মূলত অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স ঘটে থাকে। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে, কিন্তু প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশিত হতে পারে না, সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে না, প্রকাশিত না হয়ে মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স বলা হয়। আর এক্ষেত্রে যখন পরবর্তীতে মানে সন্ধ্যা মালতী নিয়ে গবেষণা করা হয়। সন্ধ্যা মালতীর সায়েন্টিফিক নেম হচ্ছে মিরাবিলিস জালাপা। মিরাবিলিস জালাপা সন্ধ্যা মালতীর সায়েন্টিফিক নেম। এই সন্ধ্যা মালতী নিয়ে গবেষণা করছেন। সন্ধ্যা মালতী দুটি জাত নিয়ে গবেষণা করছে, একটি হচ্ছে লাল ফুল আর একটি হচ্ছে সাদা ফুল। এই দুইটি জাতের মধ্যে ক্রস ঘটিয়ে দেখছে যে এখানে ইনকমপ্লিট ডমিনেন্সের কারণে ম্যান্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত 3:1, এটা পরিবর্তিত হয়ে 1:2:1 পরিণত হয়। এক্ষেত্রে দেখা যায় যে প্রথম বংশধর এর ফিনোটাইপ ছিল লাল ফুল এবং সাদা ফুল। এই দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জাতের সন্ধ্যামালতী উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হয়। এদের জিনোটাইপ ছিল ক্যাপিটাল আর, আর এটার জিনোটাইপ ছিল স্মল আর। ক্যাপিটাল আর
লাল বৈশিষ্ট্যের জন্য দায়ী, ক্যাপিটাল আর হচ্ছে লালের জন্য দায়ী জিন, আর স্মল আর এটা হচ্ছে সাদার জন্য দায়ী জিন। তবে এখানে মেন্ডেলের সূত্র অনুযায়ী ক্যাপিটাল আর স্মল আর এর উপরে সম্পূর্ণভাবে প্রকট হওয়ার কথা ছিল, কিন্তু এটা সম্পূর্ণ প্রকট হতে পারে না, অসম্পূর্ণভাবে প্রকট, অর্থাৎ পুরোপুরি প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত করতে পারে না। ফলে লাল এবং সাদা এই দুইটার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ গোলাপি বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এখানে দেখো গ্যামেটগুলো কি হবে, দুইটাই ক্যাপিটাল আর, আমরা একটা ক্যাপিটাল আর লিখতে পারি, দুইটা স্মল আর একটা স্মল আর লিখতে পারি। তাহলে F1 বংশধরে আমরা যে বৈশিষ্ট্য পাবো সেটা হলো ক্যাপিটাল আর এবং স্মল আর। এখানে দেখো লাল বৈশিষ্ট্য মেন্ডেলের সূত্র অনুযায়ী প্রকাশিত হওয়ার কথা, যেহেতু ক্যাপিটাল আরটা প্রকট জিন হওয়ার কথা মেন্ডেলের সূত্র অনুযায়ী, কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট জিনের প্রভাবে এখানে এই ক্যাপিটাল আর স্মল আর এর উপরে, অর্থাৎ লালের জন্য দায়ী জিন সাদার জন্য দায়ী জিনের উপরে সম্পূর্ণভাবে প্রকট না হয়ে এখানে গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদের আবির্ভাব ঘটে, অর্থাৎ মাঝামাঝি একটা বৈশিষ্ট্য এখানে প্রকাশিত হয়, যার জন্য এটাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। তাহলে এখন দেখো আমরা তাহলে F1 বংশধরে আমরা প্রকট বৈশিষ্ট্য না পেয়ে এখানে পেলাম কি, এখানে গোলাপি ফুল পেলাম সব। তাহলে এরাই আবার পরবর্তী জেনারেশনে যাবে, তাহলে পরবর্তী জেনারেশন অর্থাৎ P2 জেনারেশন এরাই হবে, এই গোলাপি ফুলগুলোই হবে P2 জেনারেশনে। তাহলে P2 জেনারেশনে গিয়ে দেখো এই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এখানে গোলাপি সবগুলো গোলাপি ফুল হবে, এটাও গোলাপি ফুল হবে, পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ, গোলাপি সন্ধ্যামালতী। এখানে জিনোটাইপ তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর, এটার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর। এখন এখানে দেখো গ্যামেট কি পাবো, ক্যাপিটাল আর গ্যামেট পাবো, দুইটা ভিন্ন ধরনের গ্যামেট, তাহলে দুইটাই লিখতে হবে ক্যাপিটাল আর এবং এখানে কি স্মল আর পাবো, ঠিক আছে। তারপর দেখো এটাকে আমরা এভাবে ক্রস করেও দেখাইতে পারি, আবার চেকার বোর্ডেও দেখাইতে পারি। এভাবে ক্রস করলে আমরা এখানে F2 জেনারেশন পাবো, তখন F2 জেনারেশনে কি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে এখানে এটা দুইটাই যেহেতু লালের জন্য দায়ী জিন, এটার বৈশিষ্ট্য প্রকাশিত হবে কি লাল। আর এখানে আরেকটা পাচ্ছি দেখো ক্যাপিটাল আর স্মল আর, আর এখানেও পাচ্ছি দেখো ক্যাপিটাল আর স্মল আর, এই দুইটা পেয়ে গেলাম হচ্ছে গোলাপি, কারণ এখানে ক্যাপিটাল আর স্মল আর উপরে পুরোপুরি প্রকট হতে পারে না, অসম্পূর্ণভাবে প্রকট। আর এখানে স্মল আর এটা পেলাম হচ্ছে সাদা। তাহলে দেখো লাল পেলাম একটা, গোলাপি পেলাম দুইটা, সাদা পেলাম একটা। তাহলে মেন্ডেলের যে অনুপাত ছিল 3:1, এই অনুপাতটা পরিবর্তিত হয়ে এখানে হয়ে যাচ্ছে 1:2:1। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এরপরে মেন্ডেলের এই প্রথম সূত্রের আরেকটা ব্যতিক্রম দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে সমপ্রকটতা। সমপ্রকটতা, এই সমপ্রকটতার ক্ষেত্রে আমরা দেখি যে মেন্ডেলের সমপ্রকটতার পরীক্ষাটা মানে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এটা পাওয়া গেছে হচ্ছে যখন কালো বর্ণের মোরগ এবং সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস ঘটিয়েছিলেন, তখন বিজ্ঞানীরা এই ব্যতিক্রমটি লক্ষ্য করেন। অর্থাৎ এখানে দেখা যায় যে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়ই সমানভাবে প্রকাশিত হয়, তখন জিনের এই ধরনের স্বভাবকে সমপ্রকটতা বলে। সমপ্রকটতা যেটাকে বলা হয় কোডোমিনেন্স। সমপ্রকটতা, কোডোমিনেন্স, এটার ফলেও মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত 3:1 অনুপাত, এটা পরিবর্তিত হয়ে 1:2:1-এ পরিণত হয়। তাহলে দেখো এই সমপ্রকটতার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা দেখি যে মনে করো কালোর জন্য দায়ী জিন, কালো মোরগ, কালোর জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল বি, এবং সাদার জন্য দায়ী জিন হচ্ছে স্মল বি। এই মেন্ডেলের সূত্র অনুযায়ী কালোর জন্য দায়ী জিন সাদার জন্য দায়ী জিনের উপরে প্রকট হওয়ার কথা ছিল। প্রকট হলে কি হইতো, তাহলে কালো আর সাদার জিন পাশাপাশি থাকলে কালো বৈশিষ্ট্যটা প্রকাশিত হওয়ার কথা ছিল মেন্ডেলের সূত্র অনুযায়ী।
কিন্তু এটা না হয়ে এই কালো এবং সাদার জন্য দায়ী জিন দুইটাই হলো সমানভাবে মানে ক্ষমতা সম্পন্ন বা সমপ্রকট। অর্থাৎ এই দুইটা যখন থাকবে তখন এই কালোর বৈশিষ্ট্য প্রকাশিত হবে, সাদার বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এই দুইটা যখন থাকবে তখন কালো সাদা দুইটা বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। অর্থাৎ সাদা ছোপযুক্ত মোরগ মুরগি পাওয়া যাবে। সাদা ছোপযুক্ত মোরগ মুরগি। সাদা ছোপযুক্ত মানে কি? মানে কালো মুরগির গায়ে সাদা দাগ মানে ছোপ ছিটার মতো থাকবে, সাদা রং থাকবে। কালো মুরগির গায়ের পালকগুলো সাদা হবে, ঠিক আছে? কোথাও কালো কোথাও সাদা এরকম হবে, ঠিক আছে? তার মানে কি কালো বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, সাদা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। এটাকেই বলা হয় সমপ্রকটতা। দুইটাই সমানভাবে প্রকাশ পাচ্ছে। যদি দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পায় তাহলে আমরা এটাকে বলবো সমপ্রকটতা বা কোডমিনেন্স। এখন আমরা এটার ব্যাখ্যাটা দেই যে P1 জেনারেশনে পিতা মাতা, পিতার ফিনোটাইপ ছিল মোরগ ছিল কি কালো বর্ণের, আর মুরগি ছিল সাদা বর্ণের, আর জিনোটাইপ ছিল এটা ছিল ক্যাপিটাল বি, এটা ছিল স্মল বি। তারপরে এখানে গ্যামেট পাওয়া যায় এটা দুইটাই ক্যাপিটাল বি, আমরা একটা ক্যাপিটাল বি লিখলাম, আর এটা দুইটা স্মল বি, আমরা একটা স্মল বি লিখলাম। আর F1 জেনারেশন বা ফিলিয়াল জেনারেশন 1-এ আমরা পেলাম ক্যাপিটাল বি স্মল বি। তাহলে আমাদের মেন্ডেলের সূত্র অনুযায়ী এটা কালো হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে কি সাদা ছোপযুক্ত মোরগ মুরগি মানে পুরুষ উদ্ভিদ দুইটারই এখানে আবির্ভাব ঘটবে, মোরগ মুরগি। এখন এরাই আবার পরবর্তীতে এই যে F1 জেনারেশনের সদস্যরাই আবার পরবর্তীতে কি হবে? পরবর্তীতে এরা হবে P2 জেনারেশন। এখানে ফিনোটাইপ কি হবে? সবগুলো সাদা ছোপযুক্ত, সংক্ষেপে লিখলাম আমরা সাদা ছোপযুক্ত। জিনোটাইপ কি পাওয়া যাবে? ক্যাপিটাল বি স্মল বি। গ্যামেট কি পাবো? এখানে গ্যামেট দুই ধরনের পাবো, ক্যাপিটাল বি এবং স্মল বি। এখানে কি পাবো? ক্যাপিটাল বি এবং স্মল বি, দুই ধরনের গ্যামেট আমরা পেয়ে যাব। এবং F2 জেনারেশন অর্থাৎ ফিলিয়াল জেনারেশন 2-তে আমরা পাবো এখানে এই যে এটা ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে কালো, ঠিক আছে? আর এখানে এই দুইটা দেখো ক্যাপিটাল বি স্মল বি দুইটাই হেটারোজাইগাস জীব। হেটারোজাইগাস মানে কি? দুইটার মধ্যে দুই ধরনের জিন আছে। তাহলে এই হেটারোজাইগাস জীবের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে এখানে কি প্রকাশিত হবে? এই দুইটা হবে সাদা ছোপযুক্ত, আর এটা কি হবে? এটা হবে সাদা। তাহলে দেখো অনুপাত পাচ্ছি, কালো পাচ্ছি একটা, সাদা পাচ্ছি ছোপযুক্ত দুইটা, আর একেবারে সাদা পাচ্ছি একটা। তাহলে 1:2:1। তাহলে এটাও মেন্ডেলের যে প্রথম সূত্রের অনুপাত ছিল 3:1, এই 3:1 এটা পরিবর্তিত হয়ে গেছে 1:2:1। এটা মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটি ব্যতিক্রম। সমপ্রকটতা মানে দুইটা জিনের বৈশিষ্ট্য এখানে সমানভাবে প্রকাশিত হবে হেটারোজাইগাস জীবে। অর্থাৎ এক গ্রামে যেরকম দুই মাতাব্বর থাকলে সেখানে দুইজনের রায় কি করতে হয়? অ্যাকসেপ্ট করতে হয়। দুইজনের রায় মিলিয়ে তারপরে একটা রায় দিতে হয়, ঠিক আছে? একই রকম ঘটনা এখানে ঘটছে, ঠিক আছে? দুইজনের রায় রাখতে হবে, অর্থাৎ দুইটার বৈশিষ্ট্য এখানে প্রকাশিত হবে। তারপরে দেখো আরেকটা ব্যতিক্রম হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। মারণ জিন বা লিথাল জিন, এটার ফলে দেখা যায় যে অনুপাতটা হয়ে যাবে 2:1। 3:1 এই অনুপাতটা হয়ে যাবে 2:1। তাহলে দেখো অনুপাতটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। যদি অনুপাতটা এরকম 2:1 হয় তাহলে আমরা বুঝবো যে এটা লিথাল জিনের প্রভাবে হয়। অর্থাৎ এই লিথাল জিনের প্রভাবে ভ্রূণ অবস্থায় একটা জীব মারা যায়। তাহলে আমরা এই লিথাল জিনটা কি আমরা আগে সেটা আমাদের জানা উচিত। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলা হয়।
আর এই লিথাল জিন একটা মিউট্যান্ট জিন, অর্থাৎ এই জিনের মধ্যে মিউটেশন ঘটে। মিউটেশন মানে কি, জিনের আকস্মিক পরিবর্তন, হঠাৎ পরিবর্তনকে বলা হয় মিউটেশন। এই মিউটেশনের ফলে বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন ঘটে, যার ফলে একটা জীব দেখা যায় যে ভ্রূণ অবস্থায় মারা যায়। লিথাল জিনের কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, লিথাল জিন হচ্ছে মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন উভয় অবস্থায় থাকতে পারে। প্রকট মিউট্যান্ট জিন হতে পারে লিথাল জিন, আবার প্রচ্ছন্ন অবস্থায়ও লিথাল জিন থাকতে পারে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। প্রকট লিথাল জিনের ক্ষেত্রে যদি এই হোমোজাইগাস হয় অথবা হেটারোজাইগাস হয়, ঠিক আছে, উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটতে পারে। কিন্তু আরেকটা আছে হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। প্রচ্ছন্ন লিথাল জিন সবসময় হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে, হেটারোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে না। তাহলে দেখো, প্রকট যে লিথাল জিন সেটা হোমোজাইগাস হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে, কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে। লিথাল জিনের প্রভাবে মেন্ডেলের যে সূত্রের অনুপাত 3:1 এটা পরিবর্তিত হয়ে 2:1 পরিণত হবে, কারণ একটা ভ্রূণ অবস্থায় মারা যাবে। ফরাসি জিন তত্ত্ববিদ লুসিয়েন কুয়েনো তিনি সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তার পরীক্ষায় দেখা যায় যে হলুদ বর্ণের ইঁদুরের ক্রস করানোর ফলে সবসময় 2:1 অনুপাতে যথাক্রমে হলুদ ও মেটে রঙের ইঁদুর পাওয়া যায়। পরবর্তীতে গবেষকরা প্রমাণ করেন যে দুটি হলুদ বর্ণের ইঁদুর ক্রস করলে দেখা যায় যে 25% ইঁদুর ভ্রূণ অবস্থায় মারা যায়, অর্থাৎ 4টার মধ্যে একটা ভ্রূণ অবস্থায় মারা যায়। ফলে 3:1 এই অনুপাতটা পরিবর্তিত হয়ে 2:1 পরিণত হয়। তাহলে আমরা হলুদ ইঁদুরের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ওয়াই। আর মেটে ইঁদুরের জন্য দায়ী জিন, মেটে রঙের জন্য দায়ী জিন হচ্ছে স্মল ওয়াই। এই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর উপরে প্রকট, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একসাথে যদি থাকে তাহলে এখানে হলুদ বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে। কারণ এই ক্যাপিটাল ওয়াই এটা হচ্ছে হলুদের জন্য দায়ী জিন, এটা স্মল ওয়াইয়ের উপরে প্রকট। আর যদি স্মল ওয়াই হয় তখন হবে মেটে, আদারওয়াইজ সবসময় কি হবে, হলুদ। তাইলে প্রকৃতিতে এই ক্যাপিটাল ওয়াই এই ধরনের জীবের মৃত্যু ঘটে ভ্রূণ অবস্থায়, ভ্রূণ থাকা অবস্থায় এদের মৃত্যু ঘটে। তাহলে ভ্রূণ অবস্থায় যেহেতু এটার মৃত্যু ঘটে, তাহলে বাস্তবে এই ক্যাপিটাল ওয়াই এই জিনোটাইপের ইঁদুর পাওয়া যাবে না, এই জিনোটাইপের হলুদ ইঁদুর পাওয়া যাবে না। তাহলে আমরা বাস্তবে হলুদ ইঁদুর পাবো কোনটা, শুধু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ হেটারোজাইগাস পাবো। তাহলে আমরা এই ক্যাপিটাল ওয়াই এটা যেহেতু এই জিনটা বহন করে, তাহলে দেখো এখানে প্যারেন্টস পুরুষ এবং স্ত্রী, এখানে ফিনোটাইপ হলুদ ইঁদুর, আর এটাও হলুদ ইঁদুর, দুইটা হলুদ ইঁদুরের মধ্যে ক্রস ঘটান। আর জিনোটাইপ তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে ক্যাপিটাল ওয়াই যেটা, এটা লিথাল জিন বহন করে, ক্যাপিটাল ওয়াইটা লিথাল জিন বহন করে। তাহলে এখানে দেখো গ্যামেট কি পাবো, গ্যামেট পাবো ক্যাপিটাল ওয়াই পাবো একটা, স্মল ওয়াই পাবো একটা, আর এখানে ক্যাপিটাল ওয়াই পাবো একটা, স্মল ওয়াই একটা পাবো। আর এখানে তাহলে প্রজন্মে মানে সন্তান ফিলিয়াল জেনারেশনে আমরা কি পাবো, ক্যাপিটাল ওয়াই। এই জীবটা ভ্রূণ অবস্থায় মৃত্যু ঘটবে। তারপরে কি পাবো দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানেও কি পাবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই দুইটা পাবো আমরা হলুদ। আর এখানে স্মল ওয়াই এটা পাবো হচ্ছে মেটে। তাহলে একটা তো মারা গেছে, এটা ভ্রূণ অবস্থায়, এটা আনকাউন্টেবল। তাহলে হলুদ পাওয়া গেল কয়টা, 2টা, আর মেটে পাওয়া গেল কয়টা, 1টা। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এটা হচ্ছে লিথাল জিনের মাধ্যমে অনুপাতটা আসবে কত, 3:1 এর পরিবর্তে আসবে 2:1। এখন এই লিথাল জিনের প্রভাবে আরও কিছু সমস্যা দেখা দেয়, যেমন ক্রিপার মুরগি, পাবিহীন বাছুর, মানুষের ব্রাকিফ্লাঞ্জি মানে আঙ্গুলের ফ্লাঞ্জিগুলো, যে আমরা এখানে যে অঙ্গুলি যে অস্থিগুলো থাকে এগুলোকে বলা হয় ফ্লাঞ্জেস। এই ফ্লাঞ্জেসগুলো বিভিন্ন শেপে বেঁকে টেকে যাবে, ঠিক আছে। এই ডিজিজটাকে বলা হয় ব্রাকিফ্লাঞ্জি।
তারপরে এছাড়া হিমোফিলিয়া হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে সেখান থেকে ক্রমাগত রক্ত পড়তে থাকবে। এই হিমোফিলিয়াটাও এই লিথাল জিনের প্রভাবে হয়ে থাকে। তারপরে আছে জন্মগত ইকথিওসিস, মানে মাছের আইসের মতো শরীরের মধ্যে দেখা যাবে যে আস্তরণ পড়বে, এটাকে বলা হয় জন্মগত ইকথিওসিস। এবং আরেকটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়াটা লোহিত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায় এই থ্যালাসেমিয়ার ফলে, মানে এটা একটা ক্যান্সার ডিজিজ। তাহলে এই থ্যালাসেমিয়াটাও এই লিথাল জিনের প্রভাবে হয়, অর্থাৎ থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিসঅর্ডার। তারপরে এমন কিছু লিথাল জিন পাওয়া যায় যার প্রভাবে বাহক জীবে একেবারে ছোট অবস্থায় মারা যায় না, তারা বড় হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বংশবৃদ্ধিও ঘটাতে পারে। যেমন আমরা ওই যে হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি, যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায়, মানে 50%-এর বেশি লোক মারা যায় বা বেশি মানুষ মারা যায়, সেই জিনটাকে বলা হয় সেমি লিথাল জিন। আর অন্যদিকে যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম জীব মারা যায় সেগুলোকে বলা হয় সাবভাইটাল জিন। মানুষের হিমোফিলিয়া রোগ এটা একটা সেমি লিথাল জিন, অর্থাৎ 50%-এর বেশি মানুষ এতে মারা যায়, এ রোগে মারা যায়। আর ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন, এটি হলো একটি সাবভাইটাল জিন, অর্থাৎ এই জিনের প্রভাবে 50%-এরও কম জীব মারা যাবে, 50%-এরও কম জীব মারা যাবে। তাহলে এটা ছিল আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে একটি লিথাল জিনের প্রভাব, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো থেকে আলোচনা শুরু করব। আশা করি তোমরা আজকে যেগুলো আলোচনা হয়েছে এগুলো বাসায় ভালোভাবে কমপ্লিট করবা। আর যদি কোনো কিছু না বুঝো, সমস্যা থাকে, সেক্ষেত্রে SMS এর মাধ্যমে বা ওই কমেন্ট করে জানাবা, পরবর্তীতে প্রয়োজনে ওগুলো আবার রিপিট করে দিব, বা এই ভিডিওটাই তোমরা বারবার দেখে বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।